সবাই যার যার রুমে চলে গেল, কিন্তু রাফি গেল ঝুমুরের রুমে। গিয়ে দেখল ঝুমু গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো ঘুমিয়ে আছে। রাফি অপলকভাবে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটাই তো আমার প্রাণভোমরা, এই মেয়েটাই তো আমার বেঁচে থাকার কারণ। আর কিছুদিন, তারপরে তোকে আমি নিজের করে পাবো। আমার দেয়া কষ্টগুলোকে তার থেকে দ্বিগুণ ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেব। তোর চোখের কোণে কখনো পানি আসতে দেব না। দুহাত দিয়ে ঝুমুরের দুই গাল ধরে ওর ঠোঁটে আলতো করে একটা কিস করে রাফি ওর রুমে চলে গেল। পরের দিন সকাল 10টার সময় ঝুমুরের ঘুম ভাঙল। 7টার দিকে নীলা একবার ডেকে গিয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয় নাই। ঝুমু ঘুম থেকে ওঠেনি। 8:30টার দিকে তার আম্মু এসে ওকে ডেকে গিয়েছিল, কিন্তু একটুও নড়াচড়া করেনি, ফের আবার ঘুমিয়ে গিয়েছে। এখন ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে উঠে ঘড়ির দিকে তাকাতেই অবাক হয়ে গেল। ও মাই গড, আমি এতক্ষণ ঘুমিয়েছি, ফজরের নামাজটা মিস হয়ে গেল। ধ্যাত। ঝুমুর বিছানা থেকে উঠে গেল। ওর মাথাটা কেমন জানি ভার ভার লাগছে। তারপরে ধীরে ধীরে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাথে একদম গোসল করে বের হয়েছে ঝুমু। আজও কমলা রঙের কামিজ, পাজামা আর পাতলা ওড়না পরেছে। ভালো মতো চুল ঝেড়ে ধপ করে বিছানায় বসে পড়ল ঝুমু। আজকে তার কিছুই ভালো লাগছে না। 2 হাত দিয়ে চুলের মধ্যে হাত দিয়ে চুপটি করে বসে আছে। এ জীবন ঝুমুরের কাছে নরকের মতো। ঝুমু বলল, হে আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি যে আর এত কিছু সহ্য করতে পারছি না। প্রিয়জনকে হারানোর থেকে মরে যাওয়া অনেক অনেক গুণ ভালো। এই বিরহের যন্ত্রণা আমি কি করে লাঘব করব। এমন সময় নিচ থেকে ঝুমুরকে ওর আম্মু ডেকে উঠল। ঝুমু তাড়াতাড়ি করে চোখ মুছে নিল, কারণ সে কাউকে তার কষ্টের কথা জানতে দিবে না। ঝুমুর তড়িঘড়ি করে নিচে যাচ্ছে। ওর চুলগুলো বাতাসে উঠছে আর কাঁধে বারবার বাড়ি খাচ্ছে। ঝুমুরের আম্মু খাবার টেবিলে সাজাতে ব্যস্ত। রাফি সোফায় বসে বসে ফোন টিপছে, আর তুষার রাফির পাশে ঝুমাকে কোলে নিয়ে বসে বসে টিভি দেখছে। আর ওর বাকি চাচিরা সহ তুষারের বউ সবাই রান্নাঘরে ব্যস্ত, কারণ এখন থেকে একজন একজন করে মেহমান আসতে শুরু করেছে। বিয়েবাড়ি বলে কথা, ঝুমুর আসছে, সেটা ওর আম্মু দেখতে পায় নাই, তাই আবারও ডাক দিল, ঝুমু, এই ঝুমু, আর ডাকতে হবে না, আমি এসে গেছি। ঝুমুরের কথা শুনে রাফি ওর দিকে ঝট করে তাকালো, সিঁড়ির দিকে। ঝুমুরকে দেখার পরে রাফির হার্টবিট বেড়ে গেল। ওর মনে হচ্ছে ওর হৃদস্পন্দন বাহির থেকে লাউড স্পিকারে শোনা যাচ্ছে। তার পাশে বসা তুষারও তো হয়তো শুনতে পাবে। ও হা করে তাকিয়ে আছে ঝুমুরের দিকে। ওর হাতে থাকা ফোনটা ধপ করে কোলে পড়ে গেল। পাশ থেকে তুষার রাফির এমন রিয়াকশন দেখে মুচকি হাসল। তুষার বলল, ও ভাই, আমার বোনের ওপরে নজর লেগে যাবে, এভাবে দেখিস না। ওর কানের কাছে ফিসফিস করে। তুষার ওর কানের কাছে গিয়ে কথা বলায় ওর ধ্যান ভাঙল। ও হেসে তুষারের পিঠে একটা জোরে কিল বসিয়ে দিল। আমার বউকে আমি দেখব না তো কে দেখবে? আর নজর লাগলে তো আমার নজরই লাগবে। সো বৎস, তোমার চরকায় তুমি তেল দাও। তুষার বলল, পিঠ ভেঙে ফেলেছে রে মাগো। এই যে মিস্টার চুটকো, বিয়ে কিন্তু এখনো হয়নি, হওয়ার পরে বউ ডাকিস আর মন ভরে দেখিস। রাফি বলল, এই যে মিস্টার ভুটকু, বিয়ে তো আর কতক্ষণ, তারপরে তো আমার বই, বুঝছস? এমন সময় রাফির ফোন বেজে উঠল। নীলাশ ফোন দিয়েছে। রাফির থেকে ওর সাথে কিছুক্ষণ কথা বলে আবার ভিতরে এসে বসল। বাহির থেকে ওর সাথে কিছুক্ষণ কথা বলে আবার ভিতরে এসে বসল। রাফির আম্মু বলল, কে ফোন দিয়েছিল? নীলাশ ফোন দিয়েছিল। কি বলেছে? বলেছে যে আজ থেকে শপিং শুরু করতে। আন্টি নাকি বলেছে আজ থেকে শপিং শুরু করলে আর কোনো চাপ থাকবে না। তা আজকে আমরা শপিংয়ে যাব, আর ওদিক থেকে ওরা আসবে। কয়টার দিকে যাবে? 1 ঘন্টা পর 12টার দিকে। ও, তাহলে আস্তে আস্তে সবাই রেডি হয়ে নাও, বের হলে দেরি হয়ে যাবে। রান্নাঘর থেকে অর্ণা চলে আসলো। আমার আম্মুটা আমার সাথে অনেক দুষ্টুমি করেছে, অনেক এনার্জি লস হয়েছে, ওকে কিছু খাইয়ে দাও। অর্ণা ঝুমাকে নিয়ে রুমে চলে গেল। আর এদিকে নীলা, রিয়া, জিনিয়া, ঈশিতা ওরা সবাই নিচে এসেছে। আর ঝুমু বসে বসে খাবার টেবিলে নাস্তা করছে। ঈশিতা এসে ঝুমুরের পিঠে একটা কিল দিল, তাতে ঝুমু চমকে উঠল। ঈশিতার দিকে তাকাতেও হেসে দিল। এতক্ষণে তোর ওঠার সময় হলো জাম্বু?
তোর অনুপস্থিতির জন্য আমরা কিছু ডিসকাসও করতে পারছি না। কি ডিসকাস করতে চাও বুঝলাম না। যার জন্য আমাকে দরকার? মিলি বলল, আরে গাধি, বিয়ের জন্য কি কি শপিং করব তা নিয়ে তোর সম্পূর্ণ মন্তব্য দরকার আমাদের। কোন ড্রেস চুজ করব ইত্যাদি ইত্যাদি। ঝুমু বলল, তোমাদের যা যা ভালো লাগবে তাইতেই কিনে নাও গিয়ে। আমাকে লাগবে কি জন্য হুদাই? কেন, তুই কিছু কিনবি না ঝুমু? না, আমার যথেষ্ট জামা কাপড় আছে, আমার কিছু লাগবে না। আর আমি শপিংয়ে যাব না, তুই তো জানিস আমি ভিড় পছন্দ করি না। নির্ভীকার কণ্ঠে কথাটা বলল ঝুমু। মিলি বলল, বলে কি এ মেয়ে, যে মেয়ে শপিং করার জন্য পাগল আর সেই কিনা আজ শপিংয়ে যাবে না। এই কথা বড় আম্মু আর মেঝো আম্মু শুনলে তোকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবে বোন। তখনই রান্নাঘর থেকে রাফির আম্মুর ডাক ভেসে এলো। রাফির আম্মু বলল, এই কে রে, কে যাবে না শপিংয়ে বলেছে? ঝুমু বড়সড় একটা ঢোক গিলল, আর তখনই ওর চোখ গেল রাফির ওপরে। রাফি ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। ঝুমু তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। তখন নীলা জোরে জোরে বলতে লাগলো, ও আম্মু, ঝুমু বলছে ও নাকি শপিং করতে যাবে না। এ কথা শুনে রাফির আম্মু রান্নাঘর থেকে একটা বেলুন হাতে নিয়ে বের হয়ে এলেন ঝুমুরের কাছে এসে। আরেকবার বলতে এমন কথা? গলা শুকিয়ে গেছে। না মানে বড় আম্মু, হয়েছে কি, আমি না সেদিন কতগুলো শপিং করে আসলাম, আমার এতেই হবে। আবার নতুন করে কিনে শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার? আর আমার ভালো লাগছে না। বড় আম্মু, আমি কি করে দেখব আমার ভালোবাসার মানুষ অন্য মেয়ের জন্য শাড়ি গহনা বাকি সব চুজ করবে, কিনবে? ওসব তো আমি সহ্য করতে পারবো না। কিভাবে আমি যাব শপিংয়ে? রাফির আম্মু বলল, আমি অত কিছু বাহানা শুনতে চাই না, আর না চাই বুঝতে ঝুমু। আমি যখন বলেছি তুই যাবি, তখন তুই যাবি ব্যাস। শুধুমাত্র আজকে দিন না, যতদিন বিয়ের জন্য শপিং করতে যাওয়া হবে ততদিন তোকে যেতে হবে। আর এটাই ফাইনাল, আর কোনো কথা শুনতে চাই না। মাঝে মাঝে কী যে হয় মেয়েটার। ঝুমু অসহায়ভাবে তাকিয়ে আছে, কি আর করার। শেষ পর্যন্ত ওর বড় আম্মুর কথায় রাজি হতেই হলো, কারণ আর যাই করুক না কেন ঝুমু কখনো ওর বড় আম্মুর কথা ফেলতে পারে না। ওকে ওকে, আমি যাব, এবার খুশি? বুনু অনেক, চল এবার আমাদের সাথে, কথাটা বলল নীলা। এরপরে ওরা সবাই ঝুমুরকে টেনে নিয়ে গেল মিলির রুমে। মিলির রুমে নিয়ে ওকে বসিয়ে সবাই ওর চারপাশে গোল হয়ে বসলো। আর কি কিনবে না কিনবে এসব নিয়ে আলোচনা করতে লাগলো। ঝুমু মাঝে মধ্যে শুধু হানা করছে, যাতে করে ওরা বুঝতে পারে যে ঝুমু ওদের কথায় সাড়া দিচ্ছে। কিন্তু ঝুমুরের মন তো এখানে নেই, ওর মন তো পড়ে আছে রাফির কাছে। আস্তে আস্তে রাজদের পরিবার আর নীলাশদের পরিবারের সবাই চলে এলো রাফিদের বাড়িতে। বাড়ির সবাই আগে থেকে রেডি হয়ে আছে। ওরা আসতেই সবাই শপিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। 3টা বড় টয়োটা হিরাইস গাড়ি ভর্তি হয়ে গেল, শুধুমাত্র ঝুমু, নীলা, রাফি আর নীলাশ বাদে, কারণ ওরা গাড়ি ভর্তি হওয়ার পরে এসেছে। অন্যদিকে ঝুমু যখন এসে দেখে যে সবাই উঠে পড়ায় 3টা গাড়ির কোনোটাতে তিল পরিমাণও জায়গা নেই, তখনও মনে মনে অনেক খুশি হয়েছে, এটা ভেবে যে ওকে আর যেতে হবে না। কিন্তু ওর খুশি আর টিকলো না। রাফি ওর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ঝুমু বারবার ওর হাত ছাড়ানোর চেষ্টা করেছে। আমি যাব না প্লিজ রাফি ভাইয়া, আর এত মানুষ শপিং মলে গিয়ে কী হবে, তার থেকে বরং আমি বাড়ি থেকে যাই, প্লিজ প্লিজ। এবার রাফি প্রচণ্ড রেগে ঝুমুরকে ধরে ধাক্কা দিয়ে একটা গাড়ির সাথে মিশিয়ে ওর দুপাশে দুহাত দিয়ে একদম মুখোমুখি হয়ে জিজ্ঞেস করলো, আরেকবার বলতো, আগে কি বলেছিস? আমিও রাগ দেখে এক ঢোক গিলে, আমি যাব না। এ কথা বলার সাথে সাথে রাফি ঝুমুরের ঠোঁট দুইটা দখল করে নিল। ইচ্ছে মতো চুষতে লাগলো রাফি। প্রায় 2-3 মিনিট পরে ছেড়ে দিল। ঝুমু তখনও চোখ বন্ধ করে আছে, আর রাফি নেশা ভরা চোখে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। ঝুমু আজকে বোরকার সাথে কমলা রঙের হিজাব পরেছে ইরানি স্টাইলে। ঝুমুরের ঠোঁটগুলো এখনও কাঁপছে। রাফি তা দেখে মুচকি হেসে ওর নাকের সাথে নাক ঘষে বলে, এখন আবার বলতো কি বলেছিলি তখন? ঝুমু ভয়ে ভয়ে চোখ খুলল। আমি যাব। এই তো, গুড গার্ল, চল আমার সাথে। এই বলে রাফি ঝুমুরের হাত ধরে নিয়ে যেতে লাগলো। ঝুমু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে আছে। এতটাই অবাক হয়েছে যে ওকে প্রশ্ন করতে মনে নেই যে কয়দিন পরে রাফির বিয়ে। তাহলে ও ঝুমুরকে কেন কিস করলো ওর হবু বউকে বাদ দিয়ে?
কিন্তু আফসোস এই প্রশ্নটা ওর পেটেই রয়ে গেল। আর জিজ্ঞেস করা হলো না। রাফি ঝুমুরকে নিয়ে একটা গাড়ির সামনে সিটে বসিয়ে ওর পাশে ড্রাইভিং সিটে রাফি বসল, আর পিছনে নীলাশ গাড়ি চলতে শুরু করলো। বাকি গাড়িগুলো ওদের আগেই বের হয়ে গেছে। রাফি গাড়ি চালাচ্ছে আর ঝুমুরের দিকে তাকাচ্ছে। ঝুমুরের ক্লান্ত লাগছে খুব, তাই গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বুজে আছে। আর নীলা ও নীলাশ পিছনে বসে মাঝে মাঝে টুকিটাকি কথা বলছে। প্রায় 30 মিনিট পরে শপিংয়ে এসে পৌঁছালো ওরা। গাড়ি থেকে নেমে সবাই শপিং মলের ভিতরে প্রবেশ করলো। একজন আরেকজনের সাথে হেসে হেসে কথা বলছে, আর রাফি ঝুমুরের হাত ধরে হাঁটছে। ঝুমুর আবেগী চোখে রাফির দিকে তাকিয়ে আছে। ওর হঠাৎ করে মনে পড়ে গেল, আজ যে থেকে 5 বছর আগেও রাফির শপিং মলে এলে এরকম করে ঝুমুরের হাত ধরে থাকতো। মনে হতো যেন ওকে ছেড়ে দিলেই ও অন্য কোথাও হারিয়ে যাবে। ঝুমুরের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে রাফির আম্মু এসে ওদের দুজনকে একটা শাড়ির শোরুমে নিয়ে গেল। এদিকে নীলাকে ওর হবু শাশুড়ি ননদ আর নীলাশ মিলে ওকে শাড়ি চুজ করে দিল। আরেকদিকে মিলিকে ওর হবু শাশুড়ি, ওর ননদ আর যারা চুজ করে দিল। আর এদিকে রাফির আম্মু রাফি ঝুমুরের আম্মু ঝুমুরকে শাড়ি চুজ করতে দিচ্ছে। রাফির আম্মু একটা একটা শাড়ি তুলে ঝুমুরের গায়ে লাগিয়ে রাফিকে দেখাচ্ছে, আর প্রতিবারে রাফি রিজেক্ট করে দিচ্ছে। এতে রাফির আম্মু বিরক্ত হয়ে রাফির আম্মু বলল, বাবা মার দয়া করে আমাকে রেহাই দে, আমি আর পারবো না, তোর তো কিছুই পছন্দ হয় না, আমার এবার বিরক্ত লাগছে। ওয়েট আম্মু, তোমার আর বিরক্ত হতে হবে না, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু দেখতে থাকো। এবার রাফি ঝুমুরের পা থেকে মাথা পর্যন্ত একবার পর্যবেক্ষণ করে নিল, তারপরে ওর কাজে নেমে পড়ল। আর এদিকে ঝুমুর তো অবাক, ওর সাথে কি কি হচ্ছে এখন পর্যন্ত সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট পরে রাফি ভিন্ন রঙের কয়েকটা শাড়ি নিয়ে এলো। এবার ওর আম্মুকে বলল, আম্মু এবার দেখো তো কেমন লাগছে। রাফির আম্মু শাড়িগুলো দেখে একগাল হেসে বলল, বাহ মাশাআল্লাহ, আমার ছেলের চয়েস তো অনেক সুন্দর, খুব সুন্দর হয়েছে, এগুলো পরলে তোর বউকে একদম হুরপরির মতো লাগবে। ঝুমুরের দিকে তাকে মিষ্টি হেসে রাফি লজ্জিত কণ্ঠে একটা হাসি দিল ওর আম্মুর কথা শুনে। তা দেখে ঝুমুরের বুকটা খা খা করে উঠল, ওর চোখটা ঝাপসা হয়ে গেল, কিন্তু তবু মুখে হাসিটা বজায় রাখল, তবে সেটা মলিন। তারপরে রাফি নিজে চয়েস করে 4টা ভিন্ন ভিন্ন রঙের ঘায়রার সাথে টপস আর দোপাট্টা নিল। তারপরে ঘরে পরার জন্য কয়েকটা নর্মাল শাড়িও 3 পিস নিল। গায়ের সাথে ম্যাচিং করে জুতাও নিল। রাফির এমন পাগলামি দেখে ওর আম্মু আর ঝুমুরের আম্মু তো হাসতে হাসতে শেষ। যে ছেলে বিয়ের আগে এত বউ পাগল, বিয়ের পরে কি জানি কি করবে। বাকি সবে রাফির কর্মকাণ্ডে দেখছে আর হাসছে। নীলাশ রাফির পিঠে একটা চাটি মেরে বলল, চালিয়ে যাও বড় ভাই, তোকে দেখে আমি শিক্ষা গ্রহণ করব কিভাবে বউ পাগল হতে হয়। রাফি কিছু বলল না, প্রতি উত্তরে শুধুমাত্র একটা হাসি দিল। তারপরে জুয়েলারি সাইডে গিয়ে নিজের পছন্দ মতো ঝুমুরের জন্য জুয়েলারি নিতে লাগলো। বাকি সবে আগের মতো কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে ঝুমুরের একজোড়া কানের দুলের ওপর নজর পড়ল, খুব সুন্দর কারুকাজ করা, ওর পছন্দ হলো দেখেই ঝুমু ওটার কাছে গিয়ে দুলটা 2 হাত নিয়ে হিজাবের উপর দিয়ে ধরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। রাফি যে সেটা পেছন থেকে দেখছে সেটা ঝুমু খেয়াল করে নাই। ও কানের দুলটা ট্রায়াল করে আবার জায়গা মতো এনে রেখে দিল। তারপর বাকি সবাই যেখানে জুয়েলারি কিনছে সেখানে এসে সবার সাথে দাঁড়ালো। ঝুমুর ওখান থেকে যাওয়ার পরে রাফি সেখানে গিয়ে ঝুমুরের পছন্দ করা দুলজোড়া নিয়ে কাউন্টার বয়কে বলল এটা প্যাকিং করে দিতে। লোকটা ওটা প্যাকিং করে রাফির হাতে দিল। রাফি ওটা কাউকে না দেখে নিজের পকেটে নিয়ে নিল। তারপরে জুয়েলারি ও অর্নামেন্টস কেনার পরে এবার ছেলেদের কাপড় চোপড় আর শেরওয়ানি কেনার পালা। তাই এবার সবাই ছেলেদের কাপড় চোপড়ের সাইডে গেল। রাফি ঝুমুরের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলতে লাগলো, এই ঝুমু, আমার জন্য শেরওয়ানি, কোট, স্যুট, পাঞ্জাবি চুজ করে দে না প্লিজ। আমাকে কেন বলছো? তোমার হবু বউকে বলো তোমাকে এসব চুজ করে দিতে। তোকেই তো বলছি। আনমনে কি না কি বলে দিলাম, মানে কিছু না, তোরা তো বুঝে কাম নাই, তোকে যা কইছি তাই কর না প্লিজ, প্লিজ আর কোনো প্রশ্ন করিস না। ঝুমু প্রতি উত্তরে কোনো বাক্য ব্যয় না করে কনের ড্রেস আপের সাথে ম্যাচ করে শেরওয়ানি, শার্ট, প্যান্ট, কোট, স্যুট ও জুতা পছন্দ করে দিল।
ঝুমুরের চয়েস সবসময় বেস্ট, তাই তো বাসায় কেউ কিছু কিনতে গেলে আগে ঝুমুরকে ইনফর্ম করে। বাকিরাও বিয়েতে কি না কি পড়বে এসব পছন্দ করেছে নিজেদের ইচ্ছে মতো। কেনাকাটা করতে করতে শপিং ব্যাগের ভারে সবাই হাঁপিয়ে গেছে। কখন যে রাত ৮টা বেজে গেছে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপও নেই। এখন শুধুমাত্র নেশা চেপেছে কেনাকাটার। এখন জিনি আর ঈশিতা এসে রাফির আম্মুকে বলল, ও বড় আম্মু শোনো না। কি হয়েছে বল। বলছিলাম সেই সকালে খেয়েছি, তাও মনে নেই। খুব খিদা পাইছে, আর পারছি না। তখন রাফি এসে, আম্মু আমাদের কেনাকাটা তো আজকের মতো শেষ, তাই না? হ্যাঁ, আজকের মতো এতেই যথেষ্ট। তাহলে এখন চলো রেস্টুরেন্ট থেকে খাবার শেষ করে বাসায় চলে যাই, টায়ার্ড লাগছে খুব। চলো। তারপরে সবাই আস্তে আস্তে রেস্টুরেন্টের দিকে হাঁটা শুরু করলো। ঝুমো সবার পাশাপাশি আনমনে হাঁটছে। সবাই ভিন্ন টপিক নিয়ে কথা বলছে। নীলাশ, রাজ আর রাফি ওরা তিনজন একসাথে হাঁটছে আর কি জানি নিয়ে খুব হাসাহাসি করছে। আর ঝুমুর ওকে দেখছে। ঝুমু একটা জিনিস লক্ষ্য করেছে যে মার্কেটে জিনিসপত্র কেনার সময় অনেক মেয়েরা রাফির দিকে কেমন করে যেন তাকিয়েছিল, যেটা ঝুমুরের মোটেও মেনে নিতে পারছে না। শুধু রাফির দিকে না, নীলাশ ও রাজের দিকেও। ওরা তিনজনই খুবই সুদর্শন পুরুষ। ঝুমুরের ইচ্ছে হচ্ছে ওই লুচু মেয়েদের চোখ উপরে দিতে, যাতে করে যেন কারো পছন্দের মানুষের দিকে নজর দিতে না পারে। ওর অনেক কিছু মন চাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না, শুধু মধ্যে মধ্যে জ্বলে পুড়ে যাচ্ছে। পর মুহূর্তে ওর মনে পড়ল যে রাফি তো তার নয়, তাহলে এত জ্বলে পুড়ে কি হবে। এসব চিন্তা করছে ঝুমু। তখনই নীলা ওর পাশে আসলো। ঝুমু, তোর কি কোনো কারণে রাগ উঠেছে? এই সেমরি বুঝলো কেমতে? না না, কই। তা তোর হঠাৎ এমন কেন মনে হলো? তোর তো আবার রাগ উঠলে নাক লাল হয়ে যায়, যা এখন হয়ে আছে। কানও হয়তো লাল হয়ে গেছে, কিন্তু হিসেবের জন্য দেখা যাচ্ছে না। ধুর, কি যে বলিস না। এখানে কি আবার রাগ উঠবে? এই জায়গায় তাও এমনিতে হয়তো লাল হয়ে গেছে। আর তুই কিনা কি কি ভাবছিস? হবে হয়তো। যাই হোক, এসব বাদ দে। তা আগে বল, নীলাশ ভাইয়ের সাথে তোর প্রেম বিনিময় কেমন চলছে? চোখ টিপ মেরে, যা কি যে বলিস না তুই। লজ্জা পেয়ে কথাটা বলল নীলা। যা বাবা, এখন লজ্জা পড় কি আছে। দেখ আমার কি দুর্ভাগ্য, তুই আমার 3 মাসের ছোট হয়েও তোর বিয়ে হয়ে যাচ্ছে। আর আমার একই বলে কপাল। চিন্তা করো না বেবি, সেদিন তোমার স্বপ্ন পূরণ হবে, তোমারও সেদিন হিল্লে হয়ে যাবে। চোখ টিপে মেরে, মানে কি বলিস তুই? এত মানে বুঝে লাভ নেই, শুধু দেখতে থাক ক্যা হতা হে। মুস্কি হেসে ঝুমুর কিছু বুঝলো না নীলার কথার। কিছুক্ষণ পরে একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই পৌঁছালো। একদিকে টেবিলে রাফি, ঝুমু, নীলা, নীলাশ, রিয়া, জিনিয়া, ঈশিতা আছে। আর বাকিদের জন্য 2টা টেবিল বুক করা হয়েছে। যে যার চেয়ারে বসে পড়ল। পরক্ষণে রাফি সবার পছন্দ অনুযায়ী ওয়েটার বয়কে খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পরে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। সবাই খাওয়া শুরু করলো। সবাই খাওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। আর ঝুমুর খাওয়ার ফাঁকে ফাঁকে রাফির দিকে তাকাচ্ছে। রাফি সেটা আগে লক্ষ্য করেছে, কিন্তু ঝুমুকে ডিস্টার্ব করে নাই। ঝুমু রাফিকে যত দেখে ততই অবাক হয় সে। মনে মনে বলে, একটা মানুষ কি করে এত সুন্দর হতে পারে, কেন এত কিউট সে। আসলে বাস্তবতা হলো, প্রিয় মানুষটার চেহারা যেমনই হোক না কেন, মন দিয়ে ভালোবাসলে তাকেই তার দেখা সব থেকে সুন্দর মানুষ বলে মনে হয়। ভালোবাসার মানুষকে সকল রূপে সুন্দর লাগে, যেটা ঝুমুরের ক্ষেত্রে হচ্ছে। কারণ সে তাকে ভালোবাসে, তাকে সে ভালোবাসার নজরে দেখে। এরকম করে ভালোবাসতে হলে আবেগ দিয়ে নয়, সত্যি করে ভালোবাসতে হয়, যেখানে কোনো খাত থাকবে না, চলবে না কিছু। রাফি ঝুমুরের দিকে তাকে মুচকে হাসলো, যেটা ঝুমুরের বুকে তীরের মতো বিঁধল গিয়ে। এই হাসির জন্য ঝুমু বারবার মরতে পারে। অতঃপরে সবাই খাওয়া শেষ করে এসে গাড়িতে বসলো। শপিং ব্যাগ আগে গাড়িতে রাখা ছিল। গাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 30 মিনিট পরে সবাই বাড়িতে এসে পৌঁছালো। নীলাশ আর রাজের পরিবারের সবাই কিছুক্ষণ রেস্ট করে বিদায় জানিয়ে চলে গেল। বাকিরা খুব টায়ার্ড, তাই কেউ আর আড্ডা না দিয়ে যে যার রুমে চলে গেল। ঝুমু তো সেই আসা মাত্রই রুমে চলে গিয়েছে। এদিকে ঝুমুর রুমে গিয়ে আস্তে আস্তে হিজাব থেকে আলপিনগুলো খুলছে আর নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আরও ভাবছে, আচ্ছা আমি কি দেখতে এতটাই কুৎসিত?
আমি কি নিজেকে আগের থেকে মোটেও চেঞ্জ করতে পারিনি? আগের সে হাওয়া-গোয়া মার্কা চেহারা পাল্টাতে পারিনি? আমি কি রাফি ভাইয়ের যোগ্য হয়ে উঠতে পারিনি? কেন সে আমাকে একটুও ভালোবাসতে পারে না? আমি কি তার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না? হয়তো সে আমার থেকে আরও সুন্দর স্মার্ট মেয়েকে ডিজার্ভ করে। বিড়বিড় করে বলল। হিজাব খুলে কাপড় চেঞ্জ করে ঢিলাঢালা একটা ফ্রক পরে নিল ঝুমু। চুলগুলো ছেড়ে দিল, তারপরে বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে বড় একটা দীর্ঘশ্বাস নিল। সে ভাবছে তার বেশিরভাগ বান্ধবীরই বয়ফ্রেন্ড আছে, তাকেও অনেক ছেলে ইমপ্রেস করার চেষ্টা করেছে, প্রপোজ করেছে, কিন্তু সেরকম কোনো কিছুতেই তেমন রেসপন্স করেনি। এমনকি যারা ওকে প্রপোজ করেছে তাদেরকে কিছু ভালো মন্দও বলতো না, শুধুমাত্র নীলাই ওদেরকে টাইট দিয়েছে। ঝুমুরের তো বয়ফ্রেন্ড চাই না, ও এমন একজন মানুষকে চায় যে ওর দুঃখ সুখ ভালো মন্দ বলা কথাগুলো না বলার আগেই বুঝবে, প্রত্যেকটা ভালো কাজে সাপোর্ট করবে, তাকে যথেষ্ট কেয়ার করবে, তাকে অনেক ভালোবাসবে। আর এমন একটা মানুষই হলো রাফি, যাকে ঝুমুর অনেক আগে থেকেই তার মনটা দিয়ে বসে আছে, নিজের থেকেও বেশি যাকেও ভালোবাসে। এদিকে রাফি রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফোন টিপতে টিপতে ধীর পায়ে বারান্দার দিকে গেল। বারান্দা হলো রাফির পছন্দের একটা জায়গা। বারান্দায় বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় মন ভরে, যা খারাপ মনকেও নিমেষে ভালো করে দেয়। আর রাফির এত তাড়াতাড়ি ঘুম আসবে না, তাই টাইম পাস করার জন্য ব্যালকনিতে চলে এলো। ব্যালকনিতে দাঁড়িয়ে রেলিংয়ে হাত দিয়ে সেও খোলা আকাশের দিকে তারাদের মাঝে মন বিলিয়ে তাদের দিকে দেখতে ব্যস্ত হয়ে গেল। আকাশে চাঁদ উঠেছে, হয়তো আকাশও আজকে খুশির কিছু হচ্ছে। রাফি এক ধ্যানে তাকিয়ে আছে। হঠাৎ করে রাফির কানে পাশের বারান্দা থেকে সুরেলা একটা কণ্ঠ ভেসে আসলো। কষ্ট করে সে আকাশের দিক থেকে চোখ সরিয়ে পাশের বারান্দার দিকে তাকালো। দেখলো ঝুমু বারান্দার রেলিং ধরে চোখ বুজে গানের সুর তোলার চেষ্টা করছে। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুরের দিকে। ওদিকে ঝুমুরও টের পায়নি যে তাকে কেউ একজন এক ধ্যানে দেখতে ব্যস্ত। গানটা ঝুমু নিজের আবেগ দিয়ে শেষ করলো। গানটা শেষ করে ঝুমু কেঁদে দিল, কিন্তু সেটা ছিল শব্দহীন কান্না। কাঁদতে কাঁদতে সে রেলিং থেকে হাত সরিয়ে দোলনায় বসে পড়ল। অঝোর ধারায় চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ও কিছু মেনে নিতে পারছে না। এতদিনে জমানো ভালোবাসা যে একদিনে শেষ করা যায় না। সে মোটেও রাফিকে ভুলতে পারবে না। পরিস্থিতি তাকে এ কোন নিষ্ঠুরতা এসে ফেলল। এসব ভাবতে ভাবতে ওখানে ঝুমু ঘুমিয়ে গেল। অপরদিকে রাফি ঝুমুরের গান শুনে স্তব্ধ হয়ে গিয়েছে। এতটা মায়া জড়ানো ছিল গানটায়। সে শুধু ঘোরে থেকে মুগ্ধ হয়ে শুনেছে। ধ্যান ভাঙার পরে ঝুমুর বারান্দার দিকে চেয়ে দেখল ঝুমু দোলনায় ঘুমিয়ে গেছে। রাফি তড়িঘড়ি করে ঝুমুরের রুমে ঢুকে বারান্দায় গেল। গিয়ে দেখল ঝুমু গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। রাফি আস্তে করে ঝুমুকে কোলে নিল। ঝুমুরকে কোলে নিয়ে ওর বিছানায় গিয়ে রাফি বসালো। যেই ঝুমুকে শোয়াতে যাবে তখনই ঝুমু রাফিকে আঁকড়ে ধরে আর ঘুমের মাঝেই ডুকরে কেঁদে ওঠে। রাফি অবাক হয়ে ঝুমুরের দিকে তাকালো। ঘুমের মধ্যেই ঝুমু ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর অস্পষ্ট কণ্ঠে বলছে, তুমি অন্য কাউকে বিয়ে করো না রাফি ভাই। তোমার পাশে আমি অন্য কোনো মেয়েকে নিতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি যে একদম নিঃস্ব হয়ে যাব। আমার যে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যাবে। হয়তো বাকিটুকু শুধু মরে যাওয়ার পালা, হয়তো নিঃশ্বাসটাই দেহ থেকে বের হয়ে যাবে ঘুমের ঘোরে আবল তাবল বকতে। মরার কথা শুনতে রাফি ঝুমুরের মুখ চেপে ধরল। ঝুমু আবারও রাফির বুকে ঘুমিয়ে গেল। রাফিও ঝুমুরকে আরও শক্ত করে জড়িয়ে নিল বুকের মাঝে। রাফির চোখে পানি চলে এসেছে ঝুমুরের কথা শুনে। এমন কথা বলিস কেন ঝুমু? তুই কি করে ভাবলি তোর রাফি ভাইয়া তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে? তুই আজও আমার ভালোবাসা বুঝলি না। আর কোনো দিন যে তোর মুখে মরার কথা না শুনি, তোকে আমি কোনো মতে হারাতে পারবো না। তুই যে শুধু আমার আর আমার হয়ে থাকবি সারা জীবন। রাফি ঝুমুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে গালে ঠোঁটে চুমু দিল। রাফি আবার ঝুমুরের দিকে তাকিয়ে, ঝুমু তুই কি জানিস না, তুই আমার পুরো দুনিয়া, তুই আমার হৃদয়, তুই আমার হার্টবিট, আমার সব কিছু জুড়ে যে তুই বিরাজমান। আমি যে তোকে ছাড়া একদম নিঃস্ব, আমি যে তোকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। তুই শুধু আমার, শুধুই আমার। ঝুমুরের কপালে চুমু দিয়ে
তারপরে রাফি ঝুমুকে বিছানায় শুয়ে দিয়ে গায়ে চাদর জড়িয়ে দিয়ে দরজা ভিড়িয়ে নিজের রুমে চলে গেল। তারপরে বিছানায় গিয়ে শোয়া মাত্রই ঘুমিয়ে গেল। এভাবে কেনাকাটা, শপিং এসব নিয়ে 11 দিন কেটে গেল। অবশেষে অনেক প্রতীক্ষার পরে সেই কক্সবাজার যাওয়ার দিন চলে আসলো। সকাল থেকে সবাই খুব ব্যস্ত সময় পার করছে। যার যার প্রয়োজনীয় জিনিস, কাপড় চোপড় ইত্যাদি যা যা লাগবে সব কিছু প্যাক করা ব্যস্ত সবাই। 3টে বড় এসি বাসে করে 3 ফ্যামিলির আত্মীয় স্বজন সহ যাবে। বিকেলের দিকে সবাই রওনা দিবে কক্সবাজারের উদ্দেশ্যে। সকালে রওনা হবার কথা ছিল, কিন্তু অনেকের ঘুম থেকে উঠতে দেরি হয়, রেডি হতেও দেরি হয়ে যায়, আর বিকেলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ঝুমু, সে রাতেই ওর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছে একটা টলি ব্যাগে, আর সকাল সকালে তৈরি হয়ে নিয়েছে ঝুমু, যার কারণে সে বিন্দাস সবার কার্যকলাপ দেখছে। আর নীলা মিলিকেও হেল্প করছে তৈরি হতে। এবার ঝুমু ওর আম্মুর কাছে গেল আর তাকে জিজ্ঞেস করলো, আম্মু, তোমার কোনো হেল্প লাগবে কি? ও ঝুমু, তুই এসেছিস? হ্যাঁ, তোর আব্বুর এই কাপড়গুলো একটু ভাঁজ করে প্যাক করে দে তো। ওকে আম্মু, আমাকে দাও, আমি করে দিচ্ছি। এই বলে ঝুমু ঝটপট কাপড়গুলো ভাঁজ করতে শুরু করলো। মাত্র 10 মিনিটে সবগুলো প্যাক করা হয়ে গেল। ঝুমুরের আম্মু ওকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে, বাহ, আমার মেয়েটা দেখি সব কাজে এক্সপার্ট। তখন ঝুমুরের আব্বু এসে, দেখতে হবে না মেয়েটা কার? আমার মেয়ে তো সকল কাজে কাজই হবেই, তাই না আম্মু? আব্বু। জড়িয়ে ধরে আব্বুকে ঝুমুরের আব্বু ঝুমুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে, আমার আম্মুটা কত বড় হয়ে গিয়েছে, আর কয়দিন পরে আমার আম্মুটার বিয়ে, তাই না অনু? ঝুমুর আম্মুর নাম অনিতা ঝুমুর, আব্বু আদর করে ডাকে অনু। প্রিয় মানুষ ছিল তো, তাই দুজন প্রেম করে বিয়ে করেছে। আমার বিয়ে মানে? কিছু বুঝলাম না ভুরু কুঁচকে। মেয়ের এমন প্রশ্ন শুনে মিস্টার আলতাফ থতমত খেয়ে গেলেন। তিনি আমতা আমতা করে বললেন, না মানে নীলা তো তোমার ছোট, ওর যখন বিয়ে হয়ে যাচ্ছে তাহলে তোমার বিয়ে হতে আর কতক্ষণ, তাই না? ঝুমুর মনটা তবু খুঁতখুত করছে, ওর মনে হচ্ছে ওর আব্বু কথা ঘোরাচ্ছে। এর মধ্যে ঠিকই একটা ঘাপলা আছে, কিন্তু ও ঠিক বুঝতে পারছে না। ঝুমু বলল, ও আচ্ছা আম্মু, আমি ভাবির কাছে যাই, ঝুমা হয়তো ভাবিকে কিছু করতে দিচ্ছে না। ঝুমুর আম্মু বলল, ওকে মা, তুই যা। ঝুমু বেরিয়ে যাওয়ার পরে ওর আম্মু ওর আব্বুর দিকে হাঁকিয়ে বললেন, আর একটু হলেই তো ফাঁস করে দিতে সব কিছু। রাফি যে ওটা সারপ্রাইজ প্ল্যান করেছে সেটা কি তুমি ভুলে গেলে? বলিনি তো, তাহলে এত রাগ করছো কেন তুমি? হ্যাঁ, হয়েছে হয়েছে, এখন যান আপনি, রেডি হয়ে আমাকে উদ্ধার করুন। ওকে। ওদিকে ঝুমু তুষার রুমে গিয়ে দেখে ঝুমা সত্যি অর্ণাকে কিছু করতে দিচ্ছে না। তুষার ওয়াশরুমে অর্ণা ঝুমুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ও কান্না করেই যাচ্ছে। অর্ণা বিরক্ত হয়ে গেছে। এদিকে বিকেল হয়ে এসেছে প্রায়, কিন্তু এখনও সে তৈরি হতে পারেনি। ভাবি, আমার কাছে ঝুমাকে দিয়ে তুমি তৈরি হয়ে নাও, বিকেল হতে বেশি দেরি নাই। ঝুমু, তুমি এসেছো? দেখো না সে তখন থেকে কি করছে পিচ্চিটা। কতক্ষণ বলে ঘুমাবে, আবার বলে ঘুমাবে না, কতক্ষণ বলে খাবে, আবার বলে খাবে না, কান্নাও থামাচ্ছে না, আমাকে বসতে দিচ্ছে না। তেমন তোমার ভাই সকাল থেকে বাপ বেটি মিলে আমার মাথাটা পুরো নষ্ট করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা ভাবি, তুমি এত রাগ হইও না, ঝুমাকে আমার কাছে দিয়ে দিও, তোমার কাজ করো তুমি। এই নাও। ঝুমাকে ঝুমুরের কাছে দিয়ে অর্ণা চলে গেল, আর ঝুমু ঝুমাকে কোলে নিয়ে করিডোরের দিকে গেল। ঝুমার কোলে লেপ্টে আছে শান্ত হয়ে। ঝুমু জিজ্ঞেস করলো, মামনি, তুমি কি এখন কিছু খাবে নাকি ঘুমাবে? মাম্মাম, আমি এখন ঘুমাবো। ঘুমো জড়ানো কণ্ঠে, ওকে, তুমি মামনির কোলে ঘুমিয়ে পড়ো, আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। ঝুমু ঝুমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে করে পিচ্চিটা ঝুমুর কোলে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। রাজ ও নীলাসদের পরিবার অনেকক্ষণ আগেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে এসেছে। নীলাস, রাফি, রাজ ওরা সবাইকে তাদের নির্দিষ্ট সিট খুঁজে দিচ্ছে, তাদের লাগেজগুলো যথাস্থানে রাখতে সাহায্য করছে। সব কাজিনরা মানে তরুণ তরুণীরা এক বাসে বসেছে, আর বাকি 2টা বাসে মধ্যবয়স্ক আর বয়স্ক ব্যক্তিরা বসেছে। খুব সুন্দর করে সব ব্যবস্থা করা হয়েছে। এদিকে তুষার, মিস্টার আলতাফ, মিস্টার আশরাফ আর তার বাকি ভাইরা তাদের পরিবারে এক এক করে সবার লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র এনে বাসের পাশে রাখছে। ঝুমুর ওর লাগেজ তুষারের কাছে দিয়েছে, কারণ ওর কোলে ঝুমা, তাই। সব কিছু বাসে তোলার পরে বাড়িটা আবার চেক করে তালা দিয়ে কেয়ারটেকারের কাছে চাবি দিয়ে দিল রাফির আব্বু। এবার বাসে ওঠার পালা। এক এক করে সবে বাসে উঠে গেল।
আজকে রাফি সাদা কালো কালারের ফিটিং টি শার্ট, ব্রাউন কালারের লেটার পরেছে, চুলগুলো একদিকে সেট করা, অনেক হ্যান্ডসাম লাগছে আজকে ওকে। ওকে দেখে তো নীলাশ ও রাজ এর কাজিনের ক্রাশ খেয়ে বসে আছে। ওদিকে ঝুমু ঝুমাকে কোলে নিয়ে আস্তে আস্তে বাসের দিকে আসছে। রাফি বাহিরে তাকাতেই থমকে গেল। একদম সাধারণ সাজে ঝুমুরকে তার কাছে অনেক সুন্দর লাগছে, যা বলে বোঝানো যাবে না। হালকা গোলাপি কালারের থ্রি পিস, ওড়না মাথার ওপরে হালকা করে রাখা, কপালের সামনে থেকে কয়েকটা চুল ওড়না দিয়ে বাহিরে চলে এসেছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, আর ঝুমা ওকে এমনভাবে আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে যে মনে হচ্ছে ঝুমুই ওর মা, আর ঝুমুরও ওকে পরম যত্নে আগলে ধরেছে। বাসের সামনে এসে ঝুমু চিন্তা করছে সে উঠবে কি করে। রাফি ঝুমুরের দিকে তাকে চোখে থাকা সানগ্লাসটা খুলে শার্টের সামনে ঝুলিয়ে রাখলো। পেছন থেকে তুষার রাফিকে ডেকে বলল, এই বেটা, এমন করে তাকিয়ে না থেকে আমার বোন আর মেয়েকে তোল। তুলছি। রাফির সামনে এগিয়ে গিয়ে এক ধাপ নিচে নেমে ঝুমুরের দিকে এক হাত বাড়িয়ে দিল। ঝুমু রাফির হাত বাড়িয়ে দেয়। ঝুমু ইতস্তত বোধ করেও রাফির হাত ধরল। রাফি ঝুমুরকে উপরে তুলল, তারপরে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা এমন করে টান দেয় ঝুমুর নিজেকে সামলাতে না পেরে রাফির বুকের সাথে মিশে গেল। রাফি ঝুমুরের কোমর ধরে দাঁড়িয়ে আছে। ঝুমুর রাফির দিকে তাকালো। রাফি মুচকি হেসে মাথা নুয়ে ঝুমুরের গালে একটা চুমু খেলো। রাফির চুলগুলো ঝুমুরের গালে এসে পড়েছে। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল ঝুমুরের সারা শরীর জুড়ে। রাফি এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুরের দিকে। লুকিং সো গর্জিয়াস। রাফির এমন তাকিয়ে থাকা দেখে ঝুমুরের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ঝুমুরের কথা আটকে আসছে। হাতটা সরাও প্লিজ, ভিতরে যাব। রাফি ঝুমুরের কোমর থেকে হাত সরাতেই ঝুমু বাসের ভিতরে ঢুকে গেল। পরিচিত অপরিচিত অনেককেই দেখতে পেল সে। ঝুমুরের একটা নিরিবিলি সিট চাই, যেটা সে শেষের সারির দিকে পাবে, তাই সে শেষের সারির দিকে যেতে লাগলো। যাওয়ার সময় মাঝ পথে তুষারকে বলল, ভাইয়া, ঝুমু আমার কাছে আছে আর আমি পিছনের সিটে আছি। তুমি তো জানো আমি বেশি ভিড়ের মাঝে থাকতে পারি না। আচ্ছা আপু, তুই যা, কোনো প্রবলেম হলে আমাকে ডাক দিস। আর এই নে ঝুমার ফিডার এগিয়ে দিয়ে সজাগ হলে খাইয়ে দিস, কেমন? ঝুমু পিছনের সিটে চলে গেল। সেখানে গিয়ে জানালার পাশে বসলো। সিটটাকে পিছন দিকে আরেকটু হেলিয়ে দিয়ে আরাম করে বসলো সে, আর ঝুমাকে নিজের বুকের সাথে জড়িয়ে রাখলো। আর ঝুমা তো গভীর ঘুমে কাতর। নীলা এসে ঝুমুরের ব্যাগ দিয়ে গেল। ব্যাগের ভেতরে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখা, পানির বোতল, কোক, চকলেট, আর সাথে আরও কিছু খাবার যা সে বাসা থেকে নিজে বানিয়ে এনেছে। আগাম সতর্কতা সব কিছু অবলম্বন করে চলে ঝুমু, যেটা ওর একটা অভ্যাস। প্রায় 5 মিনিট পরে বাস চলতে শুরু করলো। ঝুমু বাহিরে তাকিয়ে বাহিরের দৃশ্য দেখতে মগ্ন। রাফির ফ্রেন্ডরা সবাই এসেছে। ওরা বাসের ভিতরে বসে আড্ডা দিচ্ছে, গান বাজাচ্ছে, মনে হচ্ছে কোনো ট্যুরে যাচ্ছে। রাফিকে অনেক মেয়ে দেখে ক্রাশ খেয়েছে। কিছু মেয়ে তার গায়ের সাথে মিশে হেলে দুলে হাসাহাসি করছে। ঝুমু একদম পিছনে বসলেও সামনের সব কিছু দেখতে পাচ্ছে। আর সে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে বসে রইল। বাস তার আপন গতিতে চলছে। প্রায় 1 ঘন্টা ধরে ঝুমা ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে ঝুমুকে জিজ্ঞেস করলো, মাম্মাম, আমরা এখন কোথায়? আম্মু, আমরা তো এখন বাসে আছি। তোমার ঘুম ভেঙে গেছে? কোলে বসিয়ে গালে চুমু দিয়ে ঝুমা ঝুমুরের গলা জড়িয়ে ধরল। ঝুমু পিস সিটের মুখের কাছে ফিডার ধরে। কলিজা আমার, এখন জলদি এটা খেয়ে নাও। ঝুমা মাথা কাত করে সাহায্য নিয়ে দুধ খেতে লাগলো। এমন সময় রাফি এসে ঝুমুরের পাশের সিটে ধাপ করে বসে পড়ল। ঝুমু ও ঝুমা রাফির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাফি ওদের তাকিয়ে থাকা দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা আমার দিকে এমন করে তাকিয়ে আসছো কেন? ঝুমুর সাথে সাথে চোখ সরিয়ে নিল। আর ঝুমা মুখ থেকে ফিডার সরিয়ে, বাবাই, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, আদো আদো কণ্ঠে। ওলে ওলে আমার মামনিটা, তাই নাকি? সত্যি, থ্যাংক ইউ আমার সোনামাটা। ঝুমুর কিছুক্ষণ রাফিকে পর্যবেক্ষণ করে বলল, তোমার কি খিদা পাইছে? ঝুমুরের কথা শুনে রাফি ওর দিকে ঝট করে তাকালো। তুই বুঝলি কি করে? তোমাকে দেখে বোঝা যাচ্ছে। তুই তো জানিস লং জার্নিতে আমার খিদা পায়। আর আজকে সারাদিনে তেমন কিছুই খাওয়া হয়নি, নানা কাজে বিজি ছিলাম। আর বাস থামাতে আর 2 ঘন্টা বাকি, এতক্ষণ কি করে যে থাকবো আল্লাহ জানে। ঝুমুর রাফির কথার প্রতি উত্তরে কিছু না বলে ওর ব্যাগ থেকে 2টা টিফিন বক্স বের করে রাফির হাতে দিল। কোক আর পানির বোতল বের করলো।
রাফি শুধু অবাক হয়ে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। ঝুমু বলল, আমি জানতাম তোমার খিদে পাবে বাসে বসে, তাই তো বাসা থেকে এগুলো নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। রাফি একটা বক্স খুলে দেখলো একটাতে বিরিয়ানি ও একটিতে চিকেন রোল রাখা। বাহ, সব দেখছি আমার ফেভারিট খাবার। এই না হলে আমার লক্ষ্মী বউ খুশির ঠেলায় কি না কি বলে ফেলেছে, নিজেও জানে না। কি বললে? বোন বলতে চেয়েছি। মুখ ফসকে বেরিয়ে গেছে, ধরা খাওয়ার মতো মুখ করে আমতা আমতা করে। ও আচ্ছা, তাই বলো, এখন খেয়ে নাও। খাচ্ছি। রাফি খাওয়া শুরু করলো। প্রত্যেকটা খাবার যেন অমৃতের মতো লাগছে। এত মজাদার খাবার খুব কমই খেয়েছে রাফি। বাহ বাহ ঝুমু, তোর হাতের রান্না এত মজা, এত সুস্বাদু। নীলা তাহলে ঠিক কথাই বলেছে, বিয়ের পরে কিন্তু রেগুলার রান্না করে খাওয়াতে হবে আমায়। ঝুমু কিছু বুঝতে না পেরে অন্য মানুষকে হয়ে বলল, ইস, আল্লাহ কত শখ দেখা যাবে। রাফিও আর কিছু না বলে খায় মনোযোগ দিল। ঝুমার জন্য আনা খাবার ওকে খাইয়ে দিল। ওরা প্রায় ভোর 4টার দিকে পৌঁছাবে। জ্যাম থাকলে 6 থেকে 7টা বাজতে পারে। আর এখন রাত বাজে 8টা, আর 1 ঘন্টা পরে বাস থামবে সবার ডিনার খাওয়ার জন্য। তাই ওরা আড্ডায় মেতে গেল। এবার ঝুমু যোগ দিয়েছে ওদের সাথে। নীলা জোর করে এসে নিয়ে গেছে ঝুমুরকে সবার সামনে। নীলা ঝুমুরকে এনে তুষারের পাশে বসালো। ঝুমুরকে দেখে রাজ ও নীলাসের কিছু ছেলে কাজিন তো ফিদা হয়ে গিয়েছে। কয়েকজন তো ওর সাথে ফ্লার্টিং করার চেষ্টা করছে। ঝুমুর এত কোনো পাত্তা দিচ্ছে না। অন্যদিকে রাফির সাথে মেয়েরা খুব ফ্লার্টিং করছে, আর রাফি নিজেও ওদের সাথে খুব হেসে হেসে কথা বলছে, যেটা ঝুমুরের কাছে অসহ্য লাগছে। আল্লাহরা তো রাফির গা ঘেঁষেই আছে। হাসতে হাসতে কখন যে রাফির গায়ের ওপর পড়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে রাফি ওর কত কাল আগের বয়ফ্রেন্ড। এসব দেখে ঝুমুরের মাথায়ও দুষ্টু বুদ্ধি চেপে গেল। সে অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে, চোখ টিপ দিচ্ছে, হাই ফাইভ দিচ্ছে। এসব দেখে তো রাফির ভিতরে ভিতরে জ্বলে পুরো একদম ফাঁক হয়ে যাচ্ছে। ঝুমুর রাফির রিয়াকশন দেখে পৈশাসিক আনন্দ পাচ্ছে। সে মনে মনে বলছে, এখন কেমন লাগছে বাচ্চা ধন, খুব তো আমায় এতক্ষণ জ্বালাচ্ছিলে। 1 ঘন্টা পরে বাস একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। বড়সড় একটা রেস্টুরেন্ট। সবাই ভিতরে গেল। ঝুমুরও যেই ঢুকতে যাবে তখনই রাফি ওকে টেনে নিয়ে পিছনের একটা জায়গায় নিয়ে গেল। একদম ফাঁকা জায়গাটা, কোনো জনমানুষের চিহ্ন নাই। ঝুমুরকে দেয়ালের সাথে চেপে ধরে রাফি জোরালো কণ্ঠে বলল, তোকে একবার বারণ করেছিলাম না, ছেলেদের সাথে হাসাহাসি তো দূরের কথা, কথা পর্যন্ত বলবি না। তাও তুই কোন সাহসে আমার কথা অমান্য করলি? এখানে সাহসের কি আছে? এটা তো একটা সিম্পল ব্যাপার। তুমি নিজেও মেয়েদের সাথে সেই একই রকম হেসে হেসে কথা বলছিলে, তখন আমি কি তোমাকে কিছু বলেছি? ওয়েট, তোরা তো জেলাস হচ্ছে কেন? ঝুমু বলল, শোনো, তুমি আমার ভাইও না, না আমার বয়ফ্রেন্ড, না আমার হাজব্যান্ড। তাহলে এখানে জেলাস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর একটা কথা চিন্তা করলাম, কি জানো, তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে তাই না, তাহলে আমি কেন সিঙ্গেল থাকবো? তাই ভাবি নীলাস ভাইয়ের কাজিন রাহাত আছে না, আমার মনে হচ্ছে ও আমায় পছন্দ করে, আমাকে প্রপোজ করবে। যদি করে তাহলে আমিও অ্যাকসেপ্ট করে নিব। কত হ্যান্ডসাম, কত ডেশিং ছেলে, সে কি বলো, ভালো হবে না? রাফি তো রাগে না পারছে ঝুমুরকে ধরে আছাড় মারতে। ঝুমুরের গাল জোরে চেপে ধরে বলল, তোকে প্রপোজাল অ্যাকসেপ্ট করা বার করছি, তুই এই ছেলের থেকে 100 মাইল দূরত্ব বজায় রেখে চলবি। ওই ছেলের সাথে যেন তোকে কথা বলতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, মাইন্ড ইট। এ বলে রাফি চলে গেল। ঝুমুর চলে যাওয়ার দিকে তাকে আনমনে বলতে লাগলো, ভালো তো তোমাকেই আমি বেসেছি, অন্য কারো কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, আর ভাববো না কখনো। দীর্ঘশ্বাস ছেড়ে ঝুমুর আস্তে করে হেঁটে ভিতরে চলে গেল। গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানান। নেক্সট পর্বে আমি এই গল্পটা শেষ করে দেব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।